নমস্কার আমার সকল প্রিয় দর্শক বন্ধুরা, চলে আসলাম তোমাদের কাছে আজকে একটা ঘটনা নিয়ে। ঘটনার সাথে সাথে আজকে তোমাদেরকে আমি বলবো কিছু কথা। আচ্ছা, আমাদের সোনু এসছেই, দেখো আজকে। ও বাবা, সবাই তোমরা বলেছিলে আমাদের সোনু কেমন আছে। সোনু আজকে নিজেই এসছে, আর সোনুর শরীরটা আগের থেকে একটু ভালো হয়েছে। তোমাদের ভালোবাসা, তোমাদের ভগবানকে এত করে প্রে করেছো যাতে আমাদের সোনু ভালো থাকে, সুস্থ থাকে। আমাদের সোনু দেখেছো, সোনু আজকে নিজে থেকে তোমাদের সাথে দেখা করতে এসছে। তুমি বসো, যাও বসো, যাও যাও। তো নমস্কার আমার সকল প্রিয় দর্শক বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। চলে আসলাম তোমাদের কাছে দুর্দান্ত একটি ঘটনা নিয়ে। আর ঘটনাটা আসে হচ্ছে মন্দারমণি ঘুরতে গিয়ে। হ্যাঁ, আর তোমাদেরকে আমি জানিয়েছিলাম যে মন্দারমণিরও কিন্তু ভৌতিক হোটেলের নাম অলরেডি আমার কাছে চলে এসছে। দেখো, হোটেলগুলো কিন্তু খুঁজে খুঁজে আমি বের করি না যে কোন হোটেলটা ভুতুড়ে, হয়তো হান্টেড। একটা হোটেলের কিন্তু সব রুম কখনোই কিন্তু খারাপ হয় না। হয়তো যেই রুমের মধ্যে কোনো রকম ঘটনা ঘটেছে সেই রুমগুলোই কিন্তু দূষিত হয়ে যায়, কিন্তু হোটেলের যারা ওনার আছে বা যারা ম্যানেজার বা মালিক থাকে তারা কিন্তু অনেক হোটেলেই কিন্তু সেই রুমগুলো ভাড়া দেয় না, তারা কিন্তু পুরো লক করে রেখে দেয়। তারা কিন্তু কাউকে ওই হোটেল খুলে দেয় না, যতই সিজন চলুক না কেন। আবার অনেক হোটেল আছে সেই হোটেলগুলো কিন্তু অনায়াসে ব্যবসার জন্য তারা ভাড়া দিয়ে আসছে। আজকে তোমাদেরকে আমি যেই হোটেলের কথা বলবো, সেই হোটেলে আমাদের টালিগঞ্জ থেকে এক দাদা, তার ওয়াইফ, তার শালি, তার ভগ্নিপতি নিয়ে ঘুরতে গেছিল। আর সেই হোটেলের নাম তারাই জানিয়েছে। এবার ওই হোটেলটার নাম শুধু দাদাভাই না, আমাকে অনেকেই বলেছে ওই প্রপার একটা হোটেলের নাম। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব, সাথে থাকো, ঘটনাটা বলবো। আর হ্যাঁ, অবশ্যই বলবো একটা করে লাইক করে দিও। যারা এখনো পর্যন্ত ভালোবেসে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, করে নিও। এতটা রিস্ক আমি তোমাদের জন্য নিই যাতে তোমরা আমার সাপোর্টে আছো, তাই। আর এরকমভাবে কিন্তু কেউ এখনো পর্যন্ত নাম কিন্তু রিভিল করে না। যে দাদা গেছিলেন ওনার নাম হচ্ছে উৎপল রায়। দাদাভাই বলেন আমার নাম হচ্ছে উৎপল রায়, আমি ট্রান্সপোর্টের বিজনেস করি। আমার ট্রান্সপোর্টের বিজনেস বলতে আমি কার ট্রান্সপোর্টের বিজনেস করি। তো খুব ব্যস্ত থাকি, ব্যস্ত লাইফ, মানে ফ্যামিলিকে একদমই সেরকমভাবে আমি টাইম দিতে পারি না। সাথে সাথে আমার কিছু সাইড বিজনেস আছে যেগুলোকে আমাকে ঠিকমতো মেনটেন্স করতে হয়। এবার ঘটনাটা ঘটে সেটা হচ্ছে বিগত 2 বছর আগে আমি, আমার মিসেস, দেন আমার একটি ছেলে, তখন ছেলের বয়স ছিল 12 বছর, 2 বছর আগে ছেলের 12 বছর বয়স ছিল, আর শালি ভগ্নিপতি, আমরা 4 জন, আর আমার ছেলেকে নিয়ে 5 জন। আমরা 5 জন চলে যাই মন্দারমণি। আমরা সবাই জানি আমাদের ঘোরার একটা জায়গা, সেটা হচ্ছে খুব কাছে পিঠে, একদম শর্ট ডিস্টেন্সের মধ্যে, সেটা হচ্ছে দীঘা নয়তো মন্দারমণি। তো সেরকমই দীঘা প্রচুর গেছি, অনেকবার দীঘা যাওয়া। তো শালির তখন নতুন নতুন বিয়ে হয়েছে। শালি তখন বলল, জামাইবাবু আপনি যখন বলছেন কোথাও ঘুরতে নিয়ে যাবেন, অ্যাকচুয়ালি আমাদের উৎপল দাদা উনি কিন্তু এই ট্যুরটা প্ল্যানিং করেছিলেন। তো শালি ভগ্নিপতি নতুন তাদেরকে ঘোরাতে নিয়ে যাবেন। তো সেখানে শালি বললেন যে জামাইবাবু আপনি যখন ঘোরাতে নিয়ে যাবেন দীঘা যাব না, কারণ দীঘা ছোটোবেলা থেকে বাবা মায়ের সাথে অনেক ঘুরতে গেছি, দীঘা 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 আর ভালো লাগে না, আপনি একটা কাজ করুন মন্দারমণি নিয়ে চলেন। তো জামাইবাবু বলেন, মানে আমাদের দাদা ভাই উৎপল দাদা ভাই বলেন, আমার শালিকে বললাম, শালি সমুদ্র তো দীঘাতেও আছে, সেই সমুদ্র মন্দারমণিতেও এসে ঠেকছে, তা তুমি দীঘাতেই চলো। তখন শালি বলল যে না, কারণ আমাদের দাদাভাই একটুখানি মানে হাস্যকর করেন কথাটা, বলে আমি ভেবেছিলাম দীঘায় নিয়ে যাব, থাক না 3-4 দিন, অসুবিধা নেই, কারণ মন্দারমণিতে হোটেল পার ডে যে প্রাইসটা থাকে, রেট প্রাইসটা প্রচণ্ড হাই। মানে ওখানে যে ভাড়ার কথা বলা হচ্ছে, মন্দারমণিতে ভাড়াটা কিন্তু খুব হাই, তার মধ্যে খাওয়া দাওয়াটাও বেশ দীঘার তুলনায় একটু এক্সপেন্সিভ বেশিই থাকে। তো ঘোরার মতো দীঘাতে অনেক জায়গা আছে, কিন্তু মন্দারমণিতে তো ওই সামনেই সি বিচ আর ওই তোমার রিসর্ট, এছাড়া তো কিছুই নেই ঘোরার। আর ঘুরতে গেলে সেই তোমাকে দীঘার সাইডেই আসতে হবে।
তো শালিকে বললাম, শালি কোনো মতে না, শালি বলল না মন্দারমণিই যাব, কারণ আমার শালি আবার মন্দারমণি বিয়ের আগে গেছে একবার দুবার মা বাবার সাথে, আর বিয়ের পরে প্রথম বলল মন্দারমণিটাই যাব। তো চলো, শালি আবদার করেছে। এবার আমাদের উৎপল দাদাভাই বলেন যে আমার মিসেস বলল যে আমার বোন যেখানে বলছে সেখানে নিয়ে চলো, কারণ ঘুরতে যখন তুমি নিয়ে যাবে, যখন তুমি ট্রিপ করছো ঘোরার জন্য, তাহলে পরে তোমার কথা মতো হবে না, কারণ তুমি শালির জন্য ট্রিপটা করছো, তো শালি যেখানে বলবে সেখানে তোমায় যেতে হবে। তো যাই হোক, কোনো জায়গায় তো যাওয়া হয় না কাজের জন্য, তা সেখানে আমার ছেলে বউ খুব খুশি। আচ্ছা, আমাদের একটা মানে সঠিক টাইম হলো যে আমরা আগামী উইকে ঠিক বুধবার দিন বেরোবো, কারণ আমরা অনেকেই জানি শুক্র শনি রবি এই 3টে দিন বিশেষ করে মন্দারমণির মতো জায়গায় হোটেল বা রিসর্ট পাওয়াটাও খুব ক্রিটিক্যাল হয়, দেন প্রাইসটাও হাই হয়ে যায় সব কিছুতে। তো যদি তোমরা ধরো সোমবার মঙ্গলবার বুধবার এই দিনগুলোই যাও, তাহলে পরে হোটেলগুলো পাওয়া যায় আর রেট প্রাইসটাও কম হয়, উইকেন্ডটা পড়ে গেলেই না হাই হয়ে যায়। তো সেই ভেবে আমাদের দিন হলো যে নেক্সট উইকে আমরা বুধবার দিন যাব, কথা মতো কাজ। বুধবার দিন সকালবেলা সবাই বেরিয়ে গেলাম। তো আমরা আমাদের গাড়ি নেই, তার জন্য আমরা পাড়ায় একটা ছেলে গাড়ির বিজনেস করে, তো ওর কাছ থেকেই আমি একটা গাড়ি নিলাম যে ভাই গাড়ি দে, আর আমার যে শালির হাজব্যান্ড ও আবার গাড়ি চালাতে পারে, তো ওকে বললাম যে ড্রাইভটা তুমিই করো। ছেলেটাকে বললাম ভাই তোর গাড়িটা দে, তুই কদিন আমরা নিয়ে যাচ্ছি 3-4 দিন, তুই টাকা নিয়ে নে পার ডে একটা ধরে। তো বন্ধু বান্ধবের মধ্যে পাড়ার ও গাড়ির বিজনেস করে, আর প্রত্যেক বছর পুজো টুজোতে ওর কাছ দিয়ে গাড়ি নিয়ে আমরা ঘুরতে যাই। তো ও বললো ঠিক আছে দাদা, উৎপল দা তোমার কাছ থেকে আর কী নেবো, তুমি একটা বুঝে কদিন থাকবে দেখো, তারপর বুঝে একটা টাকা দিয়ে দিও। তো যাক, কথা মতো কাজ, সকাল সকাল বেরিয়ে গেলাম। ওখানে গেলাম আমরা ওই মোটামুটি 12টা 12:30টার মধ্যে একদম মন্দারমণি পৌঁছে যাই। ওখানে যাওয়ার পর বুধবার দিন গেছে, উৎপল দাদাভাই বলছে আমাদের এতটাই ব্যাড লাক, আমরা তো পৌঁছে যাই কিন্তু পরের দিন ছিল মহরম। হ্যাঁ, বৃহস্পতিবার দিনকে মহরম ছিল, শুক্রবার দিনকে প্রায় অনেকে অফিস কামাই করতেই পারে, শনিবার রোববার ছুটি থাকে, তো হয়ে যায় কি টানা 4 দিন ছুটি পড়ে যাচ্ছে। মানে বৃহস্পতি শুক্র, মাঝে শুক্রটা অফিস হয়, শনিবার হাফ ডে হয়, ছুটি নিতেই পারে, মানে রবিবার তো ফুল ছুটিই থাকে, তাহলে বৃহস্পতি শুক্র শনি রবি 4 দিন টানা ছুটি। একদম টান টান উত্তেজনা মন্দারমণিতে, মানে সত্যি কথা বলতে কোনো হোটেল রিসর্ট আছে নেই তা না, অনেক আছে, কিন্তু বিশাল হাই রেট যা চাইছে একদিনের। আমার 2 দিনের মানে আমি একটা যে ঘুরতে গেছি শালি ভগ্নিপতি ছেলে বউ নিয়ে, আমি যেহেতু ট্রিপটা করেছি, তো আমার একটা নিজের হিসাব আছে যে আমি পার ডে এত টাকা খরচা করব। তো আমি যেটা হিসাব করে দেখছি ওখানের ওই রিসর্ট বলো হোটেল বলো যেগুলো আছে, তার ভাড়া তারা যা চাইছে একদিনের, আমার সেখানে অনেকটা হিসাবের বাইরে হয়ে যাচ্ছে। আরও আগে একটু দেখি, তো এই করতে 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 প্রায় 1:30 বেজে যায়, 12টা 12:30টার মধ্যে চলে যাই, হোটেল খুঁজতে খুঁজতে 1:30 বাজে। তারপর যাই হোক একটা হোটেল আমরা পাই, অ্যাকচুয়ালি ওটা হোটেল না, ওটা একটা রিসর্ট আমরা পাই। পাওয়ার পর দেখলাম মোটামুটি 2-1টা পরিবার আছে, পরিবার বলতে ছেলে মেয়ে, মানে কোনো হাজব্যান্ড ওয়াইফ বাচ্চা ফ্যামিলি না, ছেলে মেয়ে আছে দেখলাম। তো বললাম চলো এখানেই থাকা যাক, অসুবিধা নেই। আচ্ছা, আমাদের হোটেল থেকে বলা হলো যে স্যার আপনারা একটা কাজ করুন, আপনারা দোতলায় যে কোনো একটা রুম আপনারা পছন্দ করে নিয়ে নেন। তো আমি তখন বললাম যে কেন দোতলায়, কেন আমাদের যেহেতু ফ্যামিলি রয়েছে, ছোট বাচ্চা রয়েছে, আমাদের নিচেই দিয়ে দেন না, দোতলায় আবার কি দরকার আছে, আর নিচে তো আপনাদের রুম অ্যাভেলেবেল আছে। তো হোটেলের যিনি ম্যানেজার ছিল কি রিসেপশনিস্ট আমি ঠিক বলতে পারবো না, উনি তখন বললেন যে স্যার আসলে ব্যাচেলাররা রয়েছে, তো ওরা রাতের বেলা সন্ধ্যার পর অনেক লাউড স্পিকারে মিউজিক চালাচ্ছে, হতে পারে আপনাদের রেস্ট নিতে অসুবিধা হতে পারে, আপনারা দোতলায় নিয়ে নেন তাহলে কোনো অসুবিধা হবে না। তো
আমার মিসেস তখন বলল যে চলো না, দরকার নেই, আমরা পাশাপাশি দুটো রুম নিয়ে নেবো, একটা বোনরা থাকবে, একটা আমরা থাকবো, চলো ওটাই ভালো হবে নিরিবিলির মধ্যে। তো হোটেলের রিসেপশনে যে ছেলেটি বসেছিলেন উনি তখন বললেন যে স্যার উপরেই নিয়ে নেন, তাহলে আপনারা তো ফ্যামিলি আছেন, উপরে ব্যালকনি আছে, আপনাদের অসুবিধা হবে না, আপনারা জামা কাপড় সব ওখানে শুকাতে দিতে পারবেন, নিচের যে রুমগুলো রয়েছে সেখানে কোনো রকম ব্যালকনি নেই, ওগুলো একদম সামনে যে গার্ডেন রয়েছে ওখানে জামা কাপড় ওরা শুকাতে দিচ্ছে। তো দেখলাম যাকে ভালোই ফেসিলিটি আছে, ওপরে যখন সব ব্যবস্থা আছে তাহলে নিচে কেন বেকার বেকার আবার বৃষ্টি টিষ্টি আসলে পরে তোলো বেরো, ওইসব কোনো প্রবলেম থাকবে না উড়ে যাওয়ার, কারণ সমুদ্রের একদম সাইডে তো প্রচণ্ড হাওয়া দিচ্ছে। তো আমরা দোতলায় নিয়ে নিলাম। এবার দোতলায় নিয়ে নিলাম বললে কিন্তু হলো না। দোতলায় আমরা যখন উঠলাম আমাদের সাথে দুটো হোটেলের ছেলে আসে, মানে রিসর্টের দুটো ছেলে আসলো। আসার পর আমাদের ওরা নিজেরাই মানে চাবি নিয়ে এসছে রুমের, একটা একটা করে রুম খুলে খুলে দেখাচ্ছে। তো প্রথম যে রুমটা দেখায় সেই রুমটা দেখলাম ভিতরটা একটুখানি শর্ট, মানে প্লেসটা না ঠিক মতো খোলামেলা না। তো তখন আমি আমার শালিকে বললাম যে শালি দেখো এই রুমটা নেবে? তো শালি তখন বলল না আমার এই রুমটা ঠিক পছন্দ হচ্ছে না, খুব চাপা রুমটা, মানে ঠিক মনের মতো লাগলো না। তো আমি বললাম থাকবে তাহলে এই রুমটা না। আচ্ছা ছেলে দুটোকে বললাম যে ভাই তোমরা নেক্সট রুম দেখাও, এটা ঠিক পছন্দ না। বললো ঠিক আছে স্যার আসুন। এই মাথা থেকে নিয়ে চলে গেল ওই মাথায়, মাঝখানে মিডিলে এতগুলো রুম, সেগুলোর চাবি ওদের কাছে নেই। যখন ওই দিকে নিয়ে যাচ্ছে তখন আমি ওই ছেলে দুটোকে বলছি যে আচ্ছা ভাই এই রুমগুলো দেখাতে পারতে, এত দূর ওই কোণে নিয়ে যাচ্ছ। বলছে যে না এগুলো বুক আছে, ওদের নাকি সবসময় হোটেল বুকই থাকে। তো এটা আমি বলছি কারণ এরকম আমি অনেক হোটেলের ঘটনা পেয়েছি যে হোটেলে বেশিরভাগ হোটেলের ম্যানেজার বা যারা বয় থাকে তারা না ওরা প্রপার ওই রুমগুলোকেই দেয় যেই রুমগুলো অ্যাকচুয়ালি ভাড়া দেবার না বা ভাড়া হয় না বা কোনো রকম গন্ডগোল থাকে। আমি এই জিনিসটা বিশেষ করে লক্ষ্য করেছি, আমার কাছে প্রচুর হোটেলের ঘটনা আসে। আর যেই রুমগুলো নর্মাল সেগুলো ওরা বলে এগুলো বুকিং করা আছে। এর আগেও আমার এরকম এক্সপিরিয়েন্স হয়েছে, তোমরাই আমাকে ঘটনা পাঠিয়েছো, আমি সেই ক্ষেত্রে বললাম। তো আমাদের উৎপল দাদা ভাই কথা মতো ওই দিকে যায়, যাওয়ার পর পাশাপাশি একদম কোণ ঘেঁষে মানে ওর সাইডে আর কোনো রুম নেই, দুটো রুম ওনাদেরকে খুলে দেয়, দিয়ে বলে স্যার এই দুটো রুম আছে, উপরে সবই মোটামুটি বুকিং আছে, এই দুটো রুম আপনারা নিতে পারেন। কি করবে ওই ল্যাগেজ নিয়ে নিজেরা ড্রাইভ করে এসে ওরা কি আবার হোটেল হোটেল ঘুরে বেড়াবে? আর তো আগে তো হোটেল দেখেই নিয়েছে, অনেকটা এক্সপেন্সিভ চাইছে রেট, তার জন্য বললো ঠিক আছে। আর শালি তখন বললো জামাইবাবু এই দুটো রুম ঠিক আছে, দেখুন কোন রুমটা আপনারা নেবেন, আমরা একটা রুম নিয়ে নেবো। তো যাই হোক দুটো পাশাপাশি রুম দিয়ে দেয়, থাকে। দাদাভাই বলেন আমরা সেদিনকে অনেকটা বেলা হয়ে গেছে ওই রুম সিলেক্ট করতে করতে, তা সেদিনকে আমরা সমুদ্রে আর যাইনি। তারপরে দেখলাম উপর থেকে দোতলা দিয়ে সমুদ্র দেখাই যাচ্ছিল, সমুদ্রের জলটা অনেকটা সামনে চলে এসছে একদম বিচের। তো আমরা বললাম থাকে ইভিনিংয়েই একবার বেরোবো। তো আমরা হোটেলের একদম নিচেই আছে হচ্ছে রেস্টুরেন্ট, তো আমরা রেস্টুরেন্টে গেলাম, হোটেলেরই মানে সরি রিসর্টের, আমি হোটেল হোটেল বলছি বারবার, ওই রিসর্টেরই অ্যাকচুয়ালি রেস্টুরেন্ট রয়েছে। তো রেস্টুরেন্টে গেলাম, গিয়ে আমরা ওখানে সবাই খাওয়া দাওয়া করলাম জমিয়ে, 5 জনে যে যার মতো ইচ্ছা খেলাম। এক বেলায় 5 জনের 1500 টাকা বিল হলো। আমাদের দাদাভাই জানিয়েছেন, বলছে আমার খাওয়াতে কোনো রকম বাধা নেই, খাও ঠিক আছে খাও কোনো অসুবিধা নেই, কিন্তু হোটেল ভাড়া একটু বেশি দিতে আমার গায়ে লাগে। তারপর দাদাভাই বলছেন আমরা সন্ধ্যাবেলা আমার যে শাড়ির বর আমি হালকা দুজনে একটুখানি ড্রিঙ্ক করলাম। শালিকে বললাম তোমার দিদির কাছে চলে যাও, ও চলে আসলো। ও আর আমার মিসেস আর আমার ছেলে একটা রুমে রয়েছে, আর আমরা দুজন একটা রুমে মানে শালির রুমটায় বসে আমরা ড্রিঙ্ক করলাম। ড্রিঙ্ক করার পর ওই ইভিনিংয়ে হালকা বেশি খাইনি, বেরোলাম একটু সি বিচের ধারে গেলাম, দেখলাম জলের প্রচুর স্রোত, জলের প্রচুর স্রোত, জল মানে পারে নামা যাবে না। তো আমরা সাইড দিয়ে ঘুরলাম, একটুখানি ডাব ঠাপ খেলাম, খাবার পর রুমে চলে আসি। সেরকম আমরা আর বেশিক্ষণ থাকিনি, রুমে আসলাম। রুমে আসার পর আমরা গল্প টল্প করতে রাতের দিকে ঠিক 9:30 পৌনে 10টার দিকে আমরা রাতের
ডিনারটা কমপ্লিট করি, করে যে যার মতো শুয়ে পড়ি। কারণ গাড়ি চালিয়ে আসা, তারপরে একটা ড্রাইভ করলে পরে শরীরের তো একটু ক্লান্তি আসে। তারপর অতটা সময় বসে থাকা একভাবে, তারপরে এই রিসর্ট হোটেল খুঁজতে খুঁজতে একটা টাইম যাওয়া, ঠিকমতো রেস্ট হয়নি। তো রাতের বেলা তাড়াতাড়ি শুয়ে পড়ি। শুয়ে তো পড়লাম, হঠাৎ করে রাত যখন 2টো বাজে, হঠাৎ আমার বউ চিৎকার চেঁচামেচি শুরু করে দিয়েছে। আমি তো হালকা খেয়েছিলাম, ঘুমটা গাঢ়, খুব চোখে ঘুম। তো অনেকক্ষণ ধরে আমার মিসেসের আমি গলার ভয়েস শুনতে পাচ্ছি যে কী গো ওঠো না, কী গো ওঠো না, সর্বনাশ হয়ে গেল, ওঠো না গো, ওঠো না গো। মানে ও রীতিমতো চিৎকার করছে আর কাঁদছে। আমার না ওর কান্নার যে গলার শব্দটা শুনে আমি না ঝেড়ে মেরে উঠি, কি হলো, কিছু বিপদ হলো না তো। যখন উঠে বসি, আমাকে তখন বলছে দেখো না বাবু নেই, বাবু কোথায় গেল বলো তো, বাবু তো শুয়েছিল এখানে। আমার ছেলের নাম হচ্ছে রাজ, ডাক নাম। তো বলছে দেখো রাজ এরকম পাশে তো শুয়েছিল, কোথায় গেল। আমি তখন বললাম রাজ কোথায় যাবে, দেখো তুমি ওয়াশরুমে আছে নাকি। বলছে ওয়াশরুমে নেই, ওয়াশরুম তো বাইরে দিয়ে লক করা রয়েছে। তো আমি বললাম তাহলে হয়তো বাইরে বেরিয়েছে। বলছে এত রাতের বেলা ও বাইরে বেরিয়েছে, একটা 12 বছরের ছেলে, 12 বছরের একটা বাচ্চা ছেলে, ও কি বোঝে রাত 2টোর সময় ও রুম থেকে বাইরে বেরোবে, কি বোঝে। তখন আমি বললাম যে হয়তো দেখো তোমার বোনের কাছে গেছে, দেখো গিয়ে। এত কান্নাকাটি করার কি আছে, তোমার বোনকে একবার ফোন করেছো। তখন বলছে যে না। আমি বলছি তোমার বোনকে ফোন করো। ও আমার নেই, আমার সামনেই, আমি রুমে তখনও শুয়ে রয়েছি, আমি জানি শালির রুমে গেছে। ও ফোন করলো, ফোন করতে 2বার রিং হলো, ফোন কেউ রিসিভ করলো না। তখন আমাকে বললো দেখো না ফোন তো তুলছে না, যদি ও আমার বোনের কাছে যায় তাহলে পরে তো বোন জেগে থাকবে, ফোনটা তুলবে তো, ঘুমাবে না, দেখো না একটুখানি তুমি দেখো না। তা আমি বললাম যে ঠিক আছে। আমি বেরোলাম বাইরে, দেখলাম সত্যি আমাদের রুমের যে গেটটা, সেই গেটটা ভেজানো রয়েছে, মানে খুলে বেরিয়েছে ছেলে। আমি গেটটা ভেজানো দেখে আমি নিশ্চিন্ত যে ও হয়তো শালির কাছেই রয়েছে। আমি রুম থেকে বেরোলাম, বেরিয়ে এইদিক ওইদিকে একটু তাকালাম, একদম রাতের বেলা ফাঁকা নিস্তব্ধ, সবাই যে যার মতো ঘুমাচ্ছে, একদম ফাঁকা। তো আমি গিয়ে শালিকে ডাকলাম যে শালি গেটটা খোলো, গেটে নক করছি, অনেকক্ষণ ধরে নক করছি, কিন্তু শালির রুম থেকে কোনো রকম সারা শব্দ নেই। আমি তখন ভাবলাম যে রাজ কি অনেকক্ষণ হলো চলে গেছে, ওর মা কি অনেক পরে উঠেছে, ওর মা কি বুঝতে পারিনি ছেলে কখন গেছে, নাহলে পরে এত তাড়াতাড়ি কেউ তো ঘুমাবে না, মনে হয় ও আমরা ঘুমানোর পরে পরে বেরিয়ে গেছে, শালি হয়তো ঘুমাচ্ছে ওকে নিয়ে। আমি মানে সেদিনকে এত বোকামি করেছি না, কেউ গেট খোলায় আমি না রুমে চলে আসি, এসে আমি বলছি যে ও তোমার বোনের কাছে রয়েছে, শুয়ে পড়ো। তখন আমার মিসেস বলছে যে ও তুমি দেখে আসলে, ও ওখানে রয়েছে, যাক গিয়ে বাবা, সত্যি ছেলেটা না সকাল হোক, ওকে বলবো তুই গেলি যখন আগেই যেতে পারতিস ওদের সাথে শুতে, আর ওদেরও তো এখন একা থাকাটা দরকার, ওরা তো ঘুরতে এসছে। তো আমি তখন আমার মিসেসকে বললাম যে শুয়ে পড়ো, শুয়ে পড়ো, ও ছেলে চিন্তা করতে পারে, ওর মাসির কাছে ঘুমাচ্ছে, হ্যাঁ ওরা শুয়ে রয়েছে, আর ডাকাডাকি করছি না বলে আমি শুয়ে পড়ি। তা আমার মিসেস তখন বলল যে ঠিক আছে তাহলে পরে ওখানে থাক, বলে ও শুয়ে পড়ে। এইবার আমার না আবার হালকা মতো আমাদের দাদাভাই বলছে বিশ্বাস করবেন না আমি কি বড় ভুল করি, আমার না চোখটা লেগে যায়। আমি যদি হালকা ড্রিঙ্ক করেছিলাম, আর আমি সচরাচর ড্রিঙ্ক করি না, আমার অফিস থাকে, আমার ট্রান্সপোর্টের বিজনেস ওইদিকে, মানে আমার অনেক চাপ থাকে, আমি সেরকমভাবে ড্রিঙ্ক করার সময় পর্যন্ত পাই না। তো যাই হোক, আমি চোখটা লেগে যায়। কিছুক্ষণ পর আমি না শুয়ে শুয়ে স্বপ্ন দেখছি যে আমার ছেলে আমাকে না ডাকছে, আমাকে ডাকছে বাবা বাঁচাও, বাবা বাঁচাও করে। আমি না ঝেড়ে মেরে উঠলাম, ঠিক আমি জানি না হয়তো 10-15 মিনিট কি আধ ঘন্টা আমার চোখ লেগে যায়। উঠি যখন, উঠে না আমি পুরো ঘেমে গেছি, পুরো ঘেমে গেছি। গরমের সময় এসি রুম, এসি চলছে, তারপরেও আমার কপালে ঘাম। তখন আমি উঠে বসলাম, যখন আমার মিসেস দেখছি ফুসফাস ফুসফাস করছে, ও কিন্তু ঘুমায়নি তখনও। তখন আমি বুঝতে পারলাম যে আমি বাইরে দিয়ে ঘুরে এসে যে শুয়েছি, আবার বেশিক্ষণ হয়নি চোখটা লেগে গেছে। আমি
উঠে পড়লাম তাড়াতাড়ি, কারণ আমার দেরি হলে মিসেস তো ঘুমিয়ে পড়তো। আমার দিকে দেখলাম মিসেস তাকিয়ে রয়েছে। আমাকে বললো কি হলো, স্বপ্ন দেখলে? এত তাড়াতাড়ি এসে শুলে আবার উঠেও পড়লে, ঘুমও হয়ে গেল, স্বপ্নও দেখে ফেললে। আমি তখন আমার মিসেসকে বললাম যে জানো, একটু চলো তো, তোমার বোনকে ডাকবে, আমার না একটু দুশ্চিন্তা হচ্ছে। আমার মিসেস তখন উঠে বলছে মানে তুমি কি বলতে চাইছো দুশ্চিন্তা হচ্ছে? যাকগে না, রাত যখন ওদের সাথে রয়েছে ঘুমাক না। আমি তখন আমার মিসেসকে বললাম জানো তো রাজ ওই ঘরে আছে কি না আমি কিন্তু সঠিক জানি না। তখন আমার মিসেস উঠে বসে বলছে তুমি কি বলছো গো, এক্ষুনি তো এসে বললে যে তুমি জানো আমার বোনের সাথে ঘুমাচ্ছে, তুমি বললে যে ওরা ঘরে ঘুমাচ্ছে, এখন তুমি বলছো যে জানি না, মানে তুমি কি বলছো? তখন আমাদের উৎপল দাদাভাই বলে আমি জানি না, আমার মাথায় না জেনে কি ভূত চেপেছিল, আমি এসে ওই কথাটা বলে বসি। আমার মিসেসের তো কোনো দোষ নেই, ও জানে যে হ্যাঁ আমি হয়তো শালিকে ডেকে জিজ্ঞাস করে এসছি যে রাজ ওদের সাথেই রয়েছে। আমি তখন ওকে সত্যিটা বললাম যে আমি গেটে নক করেছিলাম, ওরা তো দরজা খুললো না, আমি ভাবলাম হয়তো রাজ অনেক আগে গেছে, ঘুমাচ্ছে, হ্যাঁ ঘুমিয়ে পড়েছে, তাই তোমায় বলেছি, কিন্তু একটা দুঃস্বপ্ন দেখলাম। তখন বলছি তুমি তাড়াতাড়ি চলো, সে তো কান্নাকাটি শুরু করেছে, উঠে লাফালাফি করছে। কোনো রকমে দরজা খুলে বেরিয়ে সেই শালিদের আবার ডাকলাম। গেটের মধ্যে অনেকবার নক করার পর শালি এসে গেটটা খুললো। যে কি হয়েছে জামাইবাবু, এত রাতের বেলা ডাকছেন কেন, দিদির কি শরীর টরীর খারাপ হলো? আমি তখন বললাম না না, আচ্ছা রাজ কি তোমাদের রুমে আছে? তখন বলছে রাজ কই না তো, আমার তো মিসেস সাথে সাথে ওদের ঘরে ঢুকেছে, না রাজ তো নেই, ওরা দুজনই ঘুমাচ্ছিল, খাটের উপর কেউ নেই। তখন আমার মিসেস তো কান্নাকাটি করছে যে অনেকটা ক্ষণ হয়ে গেছে। তখন তো আমারও মানে কি বলবো, মাথায় বাজ ভেঙে পড়েছে যে অনেকটা সময় হয়ে গেছে। আমি তো নিজে নিজেই ধারণা করে নিয়েছি যে ও শালির সাথে রয়েছে ওই ঘরে, কিন্তু ওদের সাথে তো নেই। আমার তো বড্ড বড় ভুল হয়ে গেছে। সাথে সাথে তখন শালি, ভগ্নিপতি, এদিকে আমার মিসেস, আমি চারজনে মিলে পুরো ওই হোটেলে ছোটাছুটি করছি। তখন এবার কি করব, হোটেলটা 3 তলা ছিল, মানে রিসর্টটা 3 তলা। তো আমরা ওই একবার 3rd ফ্লোরে যাচ্ছি, একবার আমাদের ফ্লোরে, একবার নিচে 1st ফ্লোরে, আমরা এই করে বেড়াচ্ছি, কিন্তু বাবুর কোনো খোঁজ নেই। রাজ কোথায়, রাজ রাজ করে ওর মা তো চিৎকার করছে, সবাই রুমে ঘুমাচ্ছে, মানে কারোর কোনো হুঁশ নেই, পুরো নিস্তব্ধ, শুধু সমুদ্রের জলের ঝাপটা শোঁ শোঁ করে, সমুদ্রের রাতের গর্জন ওই শুধু শোনা যাচ্ছে, এছাড়া একটা লোকের কোনো শব্দ নেই। কি করব, কোথায় গেল রাজ? এবার কোনো রকমে হোটেলে একদম রিসেপশানে এসে দেখলাম রিসেপশানে তো কেউ নেই, আর না থাকাটাই স্বাভাবিক, রাত 2টো 2:30টার সময়, 3টে 2:30 3টে তো বাজেই। তখন কি করব, রাজ গেল কোথায়, মানে অদ্ভুত ব্যাপার, ও গেল কোথায়? তখন রিসেপশানে যে স্টাফ রুম থাকে, রিসেপশনের পাশেই ছিল, ওই স্টাফ রুমে গিয়ে রাতের বেলা ওদেরকে চিৎকার চেঁচামেচি করে কোনো মতে গেট খুলতে চায় না। আমি এই জিনিসটা দেখেছি, রাতের বেলা যে কোনো মানুষের হতেই পারে, হসপিটালে নিয়ে যেতে হতে পারে কোনো রকম একটা এমার্জেন্সি হয়ে গেছে, হতে পারে কোনো অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, অনেক কিছু হতে পারে। কিন্তু আমি দেখেছি প্রায়শই হোটেলগুলোয় যে রাতের বেলা স্টাফ রুমে যারা থাকে, হোটেলের বয়, ম্যানেজার যেই থাক, তারা কিন্তু রাতের বেলা কোনো রেসপন্স করে না। তাদেরও তো এটা ডিউটি হয় যে হোটেলে যারা রয়েছে তাদেরকে রাতের বেলাও তাদের সার্ভিস দেওয়াটা। হ্যাঁ, তা বলে এই না যে তারা রেস্ট করবে না, কিন্তু কেউ যদি রাতের বেলা কোনো রকম এমার্জেন্সিতে এসে ডাকে, তাদের তো দরকার হয় উঠে সাড়া দেওয়া বা দরজাটা খোলা, না কোনো রকম দরজা খোলে না। দাদাভাই বলছে আমি সেদিনকে ভাবছিলাম ওই হোটেলের যে স্টাফ রুমের দরজাটা আছে না, লাত্তি মেরে ভেঙে দিই। আমি সেদিনকে ভাবছিলাম, মানে আমার এত রাগ হচ্ছে, আমরা দুজনে মিলে রীতিমতো ঘুষি মারার মতো গেটের মধ্যে পিটাচ্ছি, কেউ সারা শব্দ নেই, কারণ না হতে পারে একদম মদ্যপ অবস্থায় গলা পর্যন্ত গিলে ঘুমাচ্ছে, এছাড়া তো কোনো মানুষ এরকম করতে পারে না। কেউ দরজা খুললই না, মানে আমরা যে কোনো রকম হেল্প চাইবো। এবার আমরা ভাবছি যে যাবে কোথায়, কারণ আমার যে শালির হাজবেন্ড, ও আমাকে বলল যে উৎপলদা রাজ বেরোবে কি করে,
হোটেলের মধ্যেই রয়েছে, কারণ নিচে তো গেট বন্ধ। রাজ বেরিয়ে সি বিচের ধারে তো যেতে পারবে না, বা ও বেরিয়ে কোনো জায়গায়ও যেতে পারবে না, হোটেলের মধ্যেই রয়েছে। এই 3rd ফ্লোর থেকে একদম মানে 1st ফ্লোর পর্যন্ত ওকে খোঁজো, নিশ্চয়ই এর মধ্যে আছে। এবার একটা হোটেলের মধ্যে কোথায় খুঁজবো? সিঁড়ি আর ওই হোটেলের যে ঝুল বারান্দা, হোটেলের যে ব্যালকনি, করিডর, এছাড়া কোথায় খুঁজবো? সবই তো ফাঁকা, সবই ফাঁকা। তখন আমার শালি বলল যে জামাইবাবু একবার চলুন তো হোটেলের ছাদটায় যাই। সবাই মিলে দৌড়ে উঠলাম ছাদে। ছাদে উঠতে দেখলাম ছাদের যে গেট থাকে তালা দেওয়া। তাহলে ছেলেটা কোথায় গেল? কর্পূরের মতো কি উড়ে গেল? ছেলেটা গেল কোথায়? আমার মিসেস আস্তে করে দেখলাম কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে গেল। ওকে নিয়ে কোনো রকমে শালির ঘরে শোয়ালাম। বেটে শুয়ে চোখে মুখে জল দিয়ে শালিও কান্নাকাটি শুরু করে দিল। একটা বাজে বিচ্ছিরি ব্যাপার। সব থেকে বড় কথা, আমরা যে হোটেলের মধ্যে রাতটা 2:30 থেকে 3টে 3:30 পর্যন্ত ছোটাছুটি করছি, রীতিমতো চিৎকার করছে আমার মিসেস, শালি কথা বলছে, আমার মিসেস কান্নাকাটি করছে। হোটেলের যে আমি ভাবলাম রিসেপশনে যারা থাকে হোটেলের বয়রা না গলা পর্যন্ত গিলে ঘুমাচ্ছে, কিন্তু হোটেলে তো আদার্স পরিবার না থাক, ছেলেমেয়েরাও রয়েছে, কেউ কি আমাদের আওয়াজ শুনতে পাচ্ছে না? না তারাও ওরকম ড্রিঙ্ক করে পড়ে আছে? হতেও পারে। তারপর খোঁজ খোঁজ খোঁজ, লাস্টে কোনো মতে কিছু হচ্ছে না। আমি তখন শালির ঘরে তো আমার মিসেস অজ্ঞান অবস্থায় পড়ে রয়েছে, ওকে চোখে মুখে জল ছিটা দিচ্ছে, জাগানোর মানে সেন্স আনার চেষ্টা করছে। আমি সাথে সাথে ভাবলাম যে না, কিছু তো একটা করতে হবে। তো আমি আমার রুমে আসি। রুমে এসে আমি ফোনটা নিই, ফোনটা নিয়ে দেখি কারোর মানে মারফতে আমার পাড়ায় ফোন করব, কলকাতায় কোনো বন্ধু বান্ধব যদি কিছু হেল্প করতে পারে, বা ওখানে থানার নাম্বার ঠাম্বার আমার কিছু জানা ছিল না ওই সময়, তো মাথায় কিছু আসছে না কি করব। ফোনটা নিতে আসলাম, তখন আমি লক্ষ্য করছি সারা হোটেল খুঁজলাম, 1st ফ্লোর থেকে 3rd ফ্লোর সব খুঁজলাম। বাথরুমটাও আমাদের রুমে দেখেছিলাম। এতক্ষণ ধরে আমার ছেলে আমাদের রুমেরই ঝুল বারান্দা মানে ব্যালকনিতে ওখানে দাঁড়িয়ে আছে। এটা কি করে সম্ভব হয়? ঘরে যে এতগুলো কথা বললাম, এতগুলো যে কোথায় গেল রাজ, একবার খুঁজে আসলাম তখনও রাজ ছিল না। এসে রুমের মধ্যে ছিলাম, ঘুম থেকে একটা স্বপ্ন দেখে বাবা বাবা করে ছেলে আমার ডাকছে, উঠলাম। তারপরেও আমার মিসেস এত কথা বললো, কান্নাকাটি করলো, খুঁজলাম, শালিকে ডাকলাম। আমার যদি ছেলে ব্যালকনিতেই দাঁড়িয়ে থাকবে তাহলে ও কি এতগুলো কথা শুনিনি? ব্যালকনির তো দরজা খোলাই ছিল। আমি ফোন নিতে এসে দেখছি যে হালকা করে ওই ব্যালকনির দরজাটা না হাওয়া দিচ্ছে, তো রাতের বেলা সমুদ্র হাওয়াটা প্রচণ্ড বাড়ে, হাওয়াটা এতটাই বেশি, ওই হাওয়াতে দরজাটা না একবার খুলছে একবার বন্ধ হচ্ছে, আপনা আপনি খুলছে বন্ধ হচ্ছে। ওই সময় আমি লক্ষ্য করলাম হঠাৎ করে আমার না কি জানি মনটা গেল যে বেলকুনিটায় একবার দেখি তো। ঠক ঠক করে যখন দরজাটা দেয়ালের সাথে লাগছে, আমি গিয়ে যখন ব্যালকনির দরজাটা সরাই, আমার ছেলে দেখলাম একদম ওয়াল যে থাকে সেটে একদম চুপ করে দাঁড়িয়ে আছে। মনে হচ্ছে যেন দেয়ালের মধ্যে সেটে দাঁড়িয়ে রয়েছে, ঠিক এরকম অবস্থায়। আমি ওকে না আর ওখানে কোনো কথা না বলে ব্যালকনিটা লক করে দিয়ে রুমের মধ্যে ঢুকে আমি বুঝতে পারছি ছেলের স্বাভাবিক অবস্থায় নেই, এটা হতেই পারে না। সাথে সাথে আমার মিসেসকে গিয়ে আমি বললাম ওটো। মিসেসের তখন জ্ঞান ফিরে আসে, শুয়েছিল, কান্নাকাটি করছিল। সবাইকে যখন বলি ছুটে আসে, যখন রুমের দরজা খুলে ব্যালকনির দরজা খুলি তখন দেখলাম আমার ছেলে সেম একদম দেয়াল ঠেসে দাঁড়িয়ে রয়েছে, এরকমভাবে দাঁড়িয়ে রয়েছে মনে হচ্ছে দেয়ালের সাথে ওকে কেউ আটকে দিয়েছে। যখন আমার মিসেস গিয়ে ওকে জড়িয়ে ধরে যে রাজ তুই এখানে বাবু, কখন উঠে আসলি, মানে এটা কি করে হয়? আমাদের উৎপল দাদা ভাই বলেন এটা কি করে হয়? এটা স্বাভাবিক কোনো ব্যাপার যদি হয় তাহলে একবার উঠলাম, শালির রুমে গেলাম, আবার আসলাম, এটা কী করে হয়? আমার ছেলের কোনো সেন্সই নেই। ও হেঁটে আসলো, বিছানায় ওকে বসালো, ও শুয়ে ঘুমিয়ে পড়লো। সকালবেলা যখন ওকে বলছি যে বাবু রাতের বেলা তুই উঠে কেন গেছিলিস, কি ব্যাপার, আমার ছেলে কোনো রকম কোনো কথা বলতেই পারছে না। আমরা সাথে সাথে হোটেলে গেলাম, মানে আমরা সাথে সাথে রিসর্টে
রিসেপশনে গেলাম, গিয়ে বললাম যে আমরা রুমটা ছাড়ছি, আমরা একটা এমার্জেন্সি এসেছে, আমরা কলকাতায় ফিরে যাব। তারা তো দুদিনের টাকা আমাদের রিটার্ন করলোই না। যাক, টাকার আমার দরকার নেই। আমরা সাথে সাথে সকালবেলা ব্রেকফাস্টও করিনি ওখানে, আমরা কোলাঘাটে এসে ব্রেকফাস্ট করি। ওখান থেকে সকালবেলা 6:30টার সময় রুম ছাড়লাম, গাড়ি বের করলাম, সোজা একদম কলকাতায়। এই ঘটনাটা আমাদের ঘটেছিল আজ থেকে 2 বছর আগে, মানে 2022-এ এই ঘটনাটা মন্দারমণি একটা রিসর্টে ঘটে। এবার তোমাদের অনেকেরই আমার কাছে জিজ্ঞাসা থাকবে, সেটা হচ্ছে দিদিভাই রিসর্টের নাম কি? হ্যাঁ, আমি তোমাদের আগে দীঘার আর পুরীর রিসর্টের নাম বলেছিলাম, তোমরা রীতিমতো সবাই জানতে পেরেছো। যেইগুলো আমার কাছে তোমরাই বলো, সেগুলো আমার নিজস্ব কোনো মতামত না, তোমাদেরই অভিজ্ঞতা তোমরা আমাদের জানিয়েছো। এই যে আজকে মন্দারমণি রিসর্ট, যেই রিসর্টের নাম দাদাভাই আমাকে জানিয়েছেন, এমনকি এই রিসর্টে শুধু দাদাভাই না, আমাদের উৎপল দাদাভাই ছাড়াও 2জন দিদিভাইও আমাদের এই একই রিসর্টের নাম জানিয়েছে। আমি রিসর্টের নাম তোমাদের এখানে বলতে পারবো না, কারণ আমাকে অনেক চ্যানেল থেকে রীতিমতো যোগাযোগ করে বলেছে যে আপনি নিজের চ্যানেলে এরকমভাবে কোনো হোটেলের নামগুলো বলবেন না। আমি তার জন্য তোমাকে বলে দিলাম, এটার তো গাইডলাইনের বাইরে থাকে, এটা বলাটা আমাদের কিন্তু উচিত না। তবুও কিন্তু আমি তোমাদের অনেক জিজ্ঞাসা, অনেক কোশ্চেন মার্ক, অনেক কথার জন্য আমি তোমাদেরকে রিস্ক নিয়ে বলেছি, ঠিক আছে? রিস্ক নিয়ে তোমরা আবার রিস্কটাকে অন্যভাবে তুলে ধরো না, অনেকে অনেকভাবে জানি না কি শোনো। তো তোমাদেরকে এইটাই বলে দিই, যারা পার্সোনালি নাম জানবে আমাকে হোয়াটসঅ্যাপে তোমরা কন্ট্যাক্ট করো, ঠিক আছে? আমি তোমাদেরকে জানিয়ে দেবো। আজকে আসবো, সবাই খুব ভালো থেকো, দেখা হবে আগামীকাল ঠিক রাত 10:30টায়। আজকের মতো টাটা, গুড নাইট, চলো।